অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং 13ই নভেম্বর যে পরীক্ষা শুরু হচ্ছে সেই পরীক্ষাকে সামনে রেখে নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করে চলেছেন। অনার্স প্রথম বর্ষের বিভিন্ন বিষয়ের যে চূড়ান্ত সাজেশন সেটা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং নন মেজর একটা সাবজেক্ট আছে অনার্স প্রথম বর্ষে, রাষ্ট্রবিজ্ঞান, যেটার কোর্স শিরোনাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি। এই রাজনৈতিক তত্ত্ব পরিচিতি বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, সমাজবিজ্ঞান, দর্শন, ভূগোল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই সকল সাবজেক্টের নন মেজর হিসেবে 100 নম্বরের একটা কোর্স আছে, সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি। এই রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এই সাবজেক্টটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ক্লাসটা নেওয়া হয়। যেহেতু এই রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ক্লাসটা আমরা নিয়েছি, সেই হিসাবে এটার একটা চূড়ান্ত সাজেশন আমি প্রস্তুত করার চেষ্টা করেছি। আশা করি এখান থেকে এই প্রশ্ন সম্পর্কে যদি পর্যাপ্ত ধারণা নিতে পারেন তাহলে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। এখানে কোশ্চেনের টাইপ সম্পর্কে আপনারা জানেন, 3 ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন। আমি অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ার জন্য সবসময় সাজেস্ট করি। বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই বিষয়গুলো দেখবেন এবং আপনার প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে, এক কথায় সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। আমি রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেই রচনামূলক প্রশ্ন 9টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন 15টি। এই যে সংক্ষিপ্ত 15টি, যেটা 4 নম্বরের 5টা লিখতে হয়, এখানে আমি 15টা প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি এবং রচনামূলক অংশে 8টা প্রশ্ন থাকে, 5টার উত্তর দিতে হয়, সেখানে আমি 9টা প্রশ্ন দেখিয়েছি। আশা করি এই 9টা প্রশ্ন যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে এখান থেকে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না এবং হবেও না, আমি আশাবাদী। যাই হোক, রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেই রচনামূলক প্রশ্নগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। যাদের হাতের পাশে খাতা কলম আছে তারা একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন। রচনামূলক প্রথম যে প্রশ্নটা পড়বেন 1 নাম্বার, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। আমি আবার বলছি, রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। এখন আসি, এই প্রশ্নটা যদি পড়ে তাহলে কিভাবে লিখবেন। রাষ্ট্রবিজ্ঞান কী সেটা আমরা জানি, এটা হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত একটা বিজ্ঞান যেটা রাষ্ট্রের নাগরিকদের নিয়ে আলোচনা করে। এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা যখন লিখবেন সেখানে 2 জন মনীষীর সংজ্ঞা সুন্দর করে লিখবেন এবং এটা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো পর্যায়ক্রমে আলোচনা করবেন। এই পদ্ধতিগুলোর ভিতরে পাবেন হিস্টোরিক্যাল মেথড পাবেন, ফিলোসফিক্যাল পাবেন, এরপরে হচ্ছে মেথডস অফ ইন্টারভিউ পাবেন, এক্সপেরিমেন্টাল পাবেন, এরকম ধরনের অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো পর্যায়ক্রমে আলোচনা করবেন। এই প্রশ্নটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আমি আবার বলছি, 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি আলোচনা করো। এরপর 2 নাম্বার যে রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। আমরা জানি একটা দেশের রাজনীতিতে 2 ধরনের দল থাকে, একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল, অর্থাৎ যারা কোনো কারণে ক্ষমতায় যেতে পারেনি তারা হচ্ছে বিরোধী দল। এই বিরোধী দলকে রাষ্ট্রবিজ্ঞানে এটাকে শ্যাডো গভর্নমেন্ট বলা হয় বা ছায়া সরকার বলা হয়। কারণটা হচ্ছে কি, যে তারা সরকারের যে ভুল ত্রুটিগুলো আছে সেই দোষ ত্রুটিগুলোকে গঠনমূলক সমালোচনা করে সরকারকে সোজা পথে চলতে সহযোগিতা করে, যার জন্য এটাকে বলা হয় আপনার শ্যাডো গভর্নমেন্ট, অর্থাৎ বিকল্প সরকার বা ছায়া সরকার। এই বিরোধী দলের কি কি ভূমিকা আছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, সেই ভূমিকাগুলো আপনাকে আইডেন্টিফাই করে লিখতে হবে। তাহলে 2 নাম্বার যে রচনামূলক প্রশ্ন আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। এরপর 3 নাম্বার যে রচনামূলক প্রশ্ন সেটা হচ্ছে নির্বাচক মণ্ডলী কী? নির্বাচক মণ্ডলী কী? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো। নির্বাচক মণ্ডলী সম্পর্কে আপনারা হয়তো জানেন, নির্বাচক মণ্ডলীটা আসলে কি? নির্বাচক মণ্ডলী হচ্ছে বডি অফ ভোটার্স, অর্থাৎ যারা ভোট দেয়, আমাদের মতো আম জনতা যারা আছে তারা হচ্ছে নির্বাচক মণ্ডলী। একটা রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে এই আমাদের মতো আম জনতা, অর্থাৎ আমরা যারা ভোট দেই, এই আমাদের ভূমিকাটা কি আসলে,
আমরা কি করতে পারি, আমরা কি সরকারকে সহযোগিতা করছি কিনা, বা কোন কোন ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে, সেই ভূমিকাগুলো আপনাকে লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচক মণ্ডলী কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো। এরপর 4 নম্বর যে রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। আমলাতন্ত্র যেটা আছে, সে আমলাতন্ত্র আপনারা জানেন যে সরকারের দুটো বডি রয়েছে, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। অরাজনৈতিক অংশ যেটা আছে সেটাকে আমরা বলি আমলাতন্ত্র, অর্থাৎ যাদের মাধ্যমে সরকার তার ইচ্ছেকে বাস্তবায়ন করে থাকে, যাদের মাধ্যমে সরকার যে পলিসিগুলো নিচ্ছে সেই পলিসি যাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে থাকে সেটাকে আমরা বলছি আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এই আমলাতন্ত্রের ভূমিকা কী সেই বিষয়টা আপনাকে লিখতে হবে। এরপর 5 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? এটা ম্যাকিয়াভেলিবাদ কি এটা আপনারা জানেন। ম্যাকিয়াভেলি যে আধুনিক রাষ্ট্রের যে তত্ত্বগুলো দিয়েছেন, তিনি তত্ত্বগুলো দিয়ে অর্থাৎ মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা ছিল মূলত গির্জাকেন্দ্রিক, আপনারা জানেন। সেই মধ্যযুগীয় গির্জাকেন্দ্রিক রাষ্ট্রচিন্তার মূলে কুঠারাঘাত হেনে যিনি আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা করেছিলেন তিনি হচ্ছেন নিকোলো ম্যাকিয়াভেলি। এই নিকোলো ম্যাকিয়াভেলি ইতালির একজন রাষ্ট্রচিন্তক। তিনি মধ্যযুগ যেহেতু ধর্মকেন্দ্রিক ছিল, সেই ধর্মকেন্দ্রিক থাকার কারণে সেখান থেকে গির্জার যে প্রভাব ছিল সেই গির্জার প্রভাব থেকে মানুষকে মুক্ত করে জাতীয়তাবাদের সৃষ্টি করেছিল এই নিকোলো ম্যাকিয়াভেলি। এবং এই ম্যাকিয়াভেলি প্রথম সেনাবাহিনী বলেন, জাতীয়তাবাদের সূচনা বলেন, অর্থাৎ শাসকের যে পরামর্শ রয়েছে, শাসককে যে কী হতে হবে, কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বগুলোকে আমরা বলছি ম্যাকিয়াভেলিবাদ। তিনি শাসককে কিছু পরামর্শ দিয়েছিলেন আপনারা জানেন, যেটাকে আমরা ম্যাকিয়াভেলিবাদ হিসেবে আলোচনা করে থাকি। ম্যাকিয়াভেলি রাষ্ট্রের শাসককে তিনি বলেছিলেন শৃগালের ন্যায় ধূর্ত এবং সিংহের ন্যায় বলবান হতে, এবং রাষ্ট্রের যিনি শাসক হবেন সেই শাসককে তিনি যে প্রেম, প্রীতি, দয়া, দাক্ষিণ্য এইগুলো ত্যাগ করে রাষ্ট্রকে কপটতা, ভণ্ডামি, শঠতা, চালাকি, অর্থাৎ কিছুটা চালাকির মাধ্যমে বা কিছু সৃষ্টির মাধ্যমে, ভীতি প্রদর্শনের মাধ্যমে তিনি শাসককে তার শাসন কার্য পরিচালনা করার একটা অপশিক্ষা দিয়েছিলেন, যার কারণে তিনি অবশ্য কিছুটা সমালোচিত হয়েছিলেন। এইগুলোকে আমরা বলছি ম্যাকিয়াভেলিবাদ। এই ম্যাকিয়াভেলির অবদানটা কোথায়, যে অবদানের কারণে তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, এই বিষয়টা লিখতে হবে। 5 নম্বর প্রশ্নটা আমি আবার বলছি, সেটা হচ্ছে ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? এরপর 6 নম্বর যে রচনামূলক প্রশ্ন সেটা হচ্ছে অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণ ও তা প্রতিরোধের উপায়সমূহ আলোচনা করো। অ্যারিস্টটল কিছু তত্ত্ব দিয়েছেন, সেই তত্ত্বগুলো কিন্তু আমরা পড়েছি। অ্যারিস্টটল দাস তত্ত্ব রয়েছে, অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ রয়েছে, অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব রয়েছে। সেই অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্বটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই বিপ্লব তত্ত্বটা কি সেটা আপনারা দেখবেন, যে কেন বিপ্লব হচ্ছে সেটা, এবং এই বিপ্লবের কারণ হিসেবে তিনি সাধারণ কারণ একটা কারণ দেখেছেন, আর একটা হচ্ছে বিশেষ কারণ। 2 ধরনের কারণে বিভক্ত করে আপনাকে কারণগুলো লিখতে হবে, এবং কি করলে সেই কারণগুলো প্রতিরোধ করা যাবে সেই বিষয়টা আলোচনা করতে হবে। 7 নম্বর যে রচনামূলক প্রশ্ন আপনি পড়বেন সেটা হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। প্লেটোর আদর্শ রাষ্ট্রের 7 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আমরা জানি সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে একটা আদর্শ রাষ্ট্র দেখিয়েছিলেন। এই আদর্শ রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আপনাকে লিখতে হবে। এরপর 8 নম্বর যে রচনামূলক প্রশ্ন সেটা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। 9 নম্বর এবং সর্বশেষ যে রচনামূলক প্রশ্নটি পড়বেন সেটা হচ্ছে মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো। মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো। এই মোট 9টা রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্নায়, যেটার প্রত্যেকটার মার্ক হচ্ছে 4 করে 5টা লিখবেন, সেখানে 20 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু লিখে নেবেন। 1 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞান কী বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞান কী বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। 2 নাম্বার, প্লেটোর সাম্যবাদ কী। প্লেটোর সাম্যবাদ কী। 3 নাম্বার,
প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী উল্লেখ করো। আমরা জানি আদর্শ রাষ্ট্রের যিনি শাসক আছেন সেই শাসককে তিনি ফিলোসোফার কিং বা দার্শনিক রাজা বলেছিলেন। সেই দার্শনিক রাজার কী কী গুণাবলী বা দার্শনিক রাজার বৈশিষ্ট্য একই কথা, এটা উল্লেখ করো। 4 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক লিখো। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক লিখো। 5 নাম্বার, আইন কি বা আইনের সংজ্ঞা দাও। 5 নাম্বার, আইন কি বা আইনের সংজ্ঞা দাও। 6 নাম্বার, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নাম্বার, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নাম্বার, ম্যাকিয়াভেলিবাদ কি, যেটা রচনামূলক অংশে আপনারা দেখেছিলেন। ম্যাকিয়াভেলিবাদ কি। 8 নাম্বার, আমলাতন্ত্র কি। 9 নাম্বার, জাতীয়তাবাদ কি। জাতীয়তাবাদ কি। 10 নাম্বার, এলিট আবর্তন কি। এলিট আবর্তন কি। 11 নাম্বার হচ্ছে সার্বভৌমত্ব কি। আপনারা জানেন সার্বভৌমত্ব কি। সার্বভৌমত্ব হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ দ্য স্টেট, অর্থাৎ একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, যে ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা থাকতে পারে না, ক্ষমতা নাই। এই ক্ষমতা যে রাষ্ট্রে আছে সেটা দেখা যায় না, বাট সেটা রিয়েলাইজ করা যায়, উপলব্ধি করা যায়। আর এই সার্বভৌমত্ব থাকার কারণে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে কখনো আক্রমণ করে না, সেই রাষ্ট্রকে অভ্যন্তরীণ ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না, সেই রাষ্ট্রকে সম্মান করে। এটা হচ্ছে তার সার্বভৌমত্ব। এরপরে 12 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে দাস প্রথার পক্ষে অ্যারিস্টটলের যুক্তিগুলো কি। দাস প্রথার পক্ষে অ্যারিস্টটলের যুক্তিগুলো কি, বা অ্যারিস্টটলের দাস প্রথা সম্পর্কে আলোচনা করো। এটা 13 নম্বর, জন লকের প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করো। জন লকের প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করো। জন লকের প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর, সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণীবিভাগ আলোচনা করো। সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এরপর 15 নম্বর এবং সর্বশেষ যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্লেটোর ন্যায় তত্ত্ব কী। প্লেটোর ন্যায় তত্ত্ব কী। এই মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে যে প্রশ্ন আছে সেখান থেকে কাটছাট করার চেষ্টা করবেন না। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে প্রস্তুতি নিলে অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, এবং এই যে সাজেশন যেটা আমি এ সম্পর্কে বললাম এটার একটা হার্ড কপি, অর্থাৎ এই যে কপির এটা একটা ছবি উঠায় আপনাদের সেই লিঙ্কে আমি দিয়ে দেবো, সেখানে এসে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সবার জন্য শুভকামনা রইল। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।